আসসালামু আলাইকুম, নমস্কার, হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো বন্ধুরা? যে যেখান থেকে আমার গল্প শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি হরর বাংলা অফিসিয়াল বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। হরর বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রতিনিয়ত তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকে এন্টারটেনমেন্ট হিসাবে। ভৌতিক গল্প কেবল আনন্দ দেয়ই হচ্ছে আমার কাজ। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে। তবে আমরা সবাই ভৌতিক গল্প শুনিনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। তাই প্রতিনিয়ত সন্ধ্যায় আমি আমার ভৌতিক গল্প নিয়ে বসে যাই কেবল তোমাদের জন্য। বন্ধুরা, যে যেখান থেকে শুনছো, যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, সকলকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করব। আজকে তুর্জয় শাকিলের কলমে লেখা ভৌতিক গল্প জিন কন্যা। গল্প পাঠে আমি বাদর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিং তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত। গল্প শুরু করার আগে এটাই বলবো, ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভৌতিক গল্প উপহার দিয়ে তোমাদেরকে আনন্দ দিচ্ছি। হরর বাংলা অফিসিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না। আশা করি তোমরা মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না। আজকের গল্পে জীবিত কিংবা মৃত কারোর সঙ্গে যদি এতটুকু মিলে যায় সেটা নিতান্ত কাকতালীয়। তো আমরা গল্পে ফিরে যেতে চাই। ইদানিং ফিকশন লেখার প্রতি আগ্রহ বেড়েছে, তবে সব শখাতে নয়। এলিয়েন কিংবা ভিন গ্রহের প্রতিটি মনোযোগ টানছে, তাই রাত জেগে লেখা শুরু করলাম। টানা 3 রাত শুধু লিখেই চললাম। এটাতেই আগ্রহ নিয়ে লিখছিলাম যে ঘুমের কথা মনেই হয়নি। শেষে শরীর আর সায় দিল না। অজ্ঞত পরের দিন সন্ধ্যায় কফি শপে গেলাম কিছু রিল্যাক্স হতে। জানালার পাশের সিটটাতে বসে কফিতে চুমুক দিতেই নিচের রাস্তায় নজর পড়ল। দেখলাম অশ্ব হাঁটছে। চোখ কচলে ভালো করে তাকিয়ে দেখলাম অশ্বই হাঁটছে। অশ্বকে দেখে আমার বুক কেঁপে উঠল। কফি ফেলে রেখে দৌড়ে রাস্তায় আসলাম, তবে অনেক খুঁজে অশ্বকে আর পেলাম না। ভয় আর অস্থিরতা, পুরো শরীর ঘেমে গেছে আমার। বাসায় ফিরে এসে ঘটনাটা ঠান্ডা মাথায় ভাবলাম। টেবিলে থাকা অশ্বর ছবিটার দিকে তাকালাম। কি মায়াময় দৃষ্টি! কিন্তু ওকে কি করে দেখলাম আজ? ও তো 5 বছর আগেই আমাকে ছেড়ে চলে গেছে। বাড়ির সামনে কবরস্থানে কবর দিয়েছিলাম ওকে। তাহলে ও কি করে? নিজেকে বুঝলাম এটা হ্যালুসিনেশনের ছিল। টানা নির্ঘুম রাত্রি যাপনের জন্য এমনটা হয়েছে হয়তো। নিশ্চিন্তে ঘুমানোর চেষ্টা করলাম। পরের দিন ঘুম থেকে উঠে পার্কে হাঁটতে গেলাম। হাঁটতে হাঁটতে পাশের রাস্তায় তাকিয়ে দিয়ে অশ্ব হাঁটছে। তখন আমার সামনে দিয়ে অন্য একজন লোক গেল। লোকটা যেতেই সেদিকে তাকিয়ে দেখি অশ্ব আর নেই। এবার অবাক হলাম খুব। আমি তো স্পষ্ট অশ্বকেই হাঁটতে দেখলাম। এমন কেন হচ্ছে? বারবার অশ্বকে কেন দেখছি? 7, 5 ভাবতে ভাবতে বাড়ি ফিরে আসলাম। হয়তো এই কয়েকদিন এলিয়েন নিয়ে উদ্ভট চিন্তা ভাবনা করছি, তাই এমন হচ্ছে। কিন্তু আমার এইসব ধারণা রাতেই পাল্টে গেল। ঘড়িতে তখন আনুমানিক 12টা বাজে। কলিং বেলের আওয়াজে ঘুম ভেঙে গেল আমার। দরজা খুলতে এদিকে অশ্ব দাঁড়িয়ে আছে। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ভেতরে ঢুকে গেল। আমার এলোমেলো রুম দিকে চেঁচিয়ে বলল, আমি না থাকলে তোমার রুমটা ঠিক থাকে না। বলি, গুছিয়ে নিতে শিখবে কবে? আমি হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইলাম, কিছু বলতে পারলাম না। ও আমার রুম গুছিয়ে গেল। এতক্ষণে যে আমার ঘোর কাটলো। ঘটনা মিলানোর চেষ্টা করলাম। 5 বছর আগে মৃত অশ্বকে ফিরে এসেছে। এটা কি সত্যি নাকি হ্যালুসিনেশন আছি এখনো? ওয়াশরুমের দরজায় কান পেতে শুনবার ভেতরে পানি পড়ার শব্দ হচ্ছে। তাহলে হ্যালুসিনেশন না, যা দেখছি সত্যি। অশ্ব বেরিয়ে এসে আমাকে দেখে বলল, আমাকে ছেড়ে থাকতে কষ্ট হচ্ছিল তোমার, তাই না? আমি তো জানি তুমি আমাকে ভীষণ ভালোবাসো, তাই চলে আসলাম তোমার কাছে। কিন্তু তুমি তো 5 বছর আগে কথাটা শেষ করতে পারলে না। আমার এই মুখের কথা কেড়ে নিয়ে বললে, 5 বছর আগে কথা বাদ দাও, এখন তো আমি তোমার কাছেই। এখন আর কাঁদতে হবে না আমার জন্য। আমি আর কিছু বললাম না। রাত শেষ হবার আগেই অপেক্ষায় থাকলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে থেকে অর্ষা বেসিনের সামনে দাঁড়িয়ে আছে। আমি ওর পেছনে দাঁড়িয়ে বেসিনের আয়নার দিকে তাকিয়ে দেখি সেখানে অর্ষকে দেখা যাচ্ছে না। ও তখন আমাকে দেখে অন্য রুমে চলে গেল। তখন আবার আয়নার দিকে তাকিয়ে দেখি আয়নায় অর্ষকে দেখা যাচ্ছে, কিন্তু এখন তো আয়নার সামনে অর্ষ নেই। আমি
এক দৃষ্টিতে কিছুক্ষণ ওর অতি বিমর্ষ চোখে তাকিয়ে থাকলাম। হঠাৎ করে ওর সুন্দর চেহারাটা বিবর্ষ হয়ে রূপ ধারণ করলো। আমি ভয়ে চিৎকার করে উঠলাম। তখনই পাশের রুম থেকে অর্ষ ছুটে এসে আমাকে ধরলো। কি হয়েছে তোমার, চিৎকার করছে কেন, ও জিজ্ঞাসা করলো। আমি শান্ত হয়ে বললাম, না কিছু হয়নি। তবে ওর দিকে ভয়ে তাকালাম না। কোনো রকমে ফ্রেশ হয়ে ছুটে গেলাম বন্ধুর রূপমের বাসায়। রূপমকে সব কিছু বলতেই হেসে বলল, দূর, এরকম হয় নাকি? অর্ষ ভাবি তো 5 বছর আগেই মারা গেছেন। ও আমার কথা বিশ্বাস করতে চাইলো না। অজ্ঞত ওকে নিয়ে বাসায় আসলাম। অর্ষকে দেখে বলল, কি খবর রূপম ভাইয়া, অনেকদিন পর দেখা হলো আপনার সাথে। রূপম তো অর্ষাকে দেখে ভয়ে কাঁপতে শুরু করলো। ও আমাকে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে আসলো। ও ভয়ার্ত কণ্ঠে বলল, তোকে আগেই বলেছিলাম পাগলামি করিস না। এটা মনে হয় তোর ওই 5 বছর আগের পাগলামির ফসল। ওর কথা শেষ করে এক মুহূর্তে অপেক্ষা করলাম না, দ্রুত আমাকে বাসা থেকে বেরিয়ে গেল। ও যাওয়ার পর আমি নিজের রুমে বসে মনে মনে চেষ্টা করলাম 5 বছর আগের কথা। যখন অর্ষ মারা গেল তখন আমি পাগলের মতো হয়ে গেলাম। ওকে ছাড়া একা বাঁচতে পারবো না বলে আত্মহত্যার সিদ্ধান্ত নিলাম। ট্রেনের নিচে মাথা দিব এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তখন রেল লাইনের কাছে গেলাম। তখন একজন ফকিরের সাথে দেখা হলো। সে আমার কাছে ভিক্ষা চাইলো। আমি পকেট থেকে যা ছিল তাই দিয়ে দিলাম। ফকির তখন আমার দিকে তাকিয়ে হেসে বলল, আমি তোকে চিনি, আর তুই যে মরতে যাস সেটাও জানি। আমি অবাক হয়ে বললাম, কিভাবে জানলেন আপনি? সে রহস্য হাসি এসে বলল, আমার পরিচয় জানার দরকার নেই তোর। তোকে কিছু মন্ত্র আর নিয়ম কানুন শিখিয়ে দিচ্ছি। অমাবস্যার রাতে নিয়ম অনুযায়ী কাজ করতে পারলে তোর অর্শ আবার ফিরে আসবে। তখন আমি ভীষণ খুশি হয়ে বাড়ি ফিরে আসলাম। এক অমাবস্যার রাতে রূপমকে সাথে নিয়ে ফকিরের কথা মতো কাজ শুরু করলাম। একদমে এক পাট্টকে জবাই করে তার মাথা সামনে রেখে মন্ত্র পাঠ শুরু করলাম। জিনদের সাথে সাহায্য চাইলাম। তখন রূপম আমাকে বুঝিয়ে বলল, একটা জিনের মেয়ে অশ্বর রূপ ধরে তোর কাছে আসলেই তোর সাথে থাকতে পারবে নাকি? বাদ দে এইসব পাগলামি। ও আমাকে বোঝার ঠিকই, কিন্তু বুঝলাম না। ও রেগে চলে গেল। তবে আমি আবার আমার মতো কাজ করতে লাগলাম। তখন অবশ্য সারা রাত চেষ্টা করে কোনো ফল পাইনি, তাই হতাশ হয়ে বাদ দিয়েছি পরিকল্পনা। নিজেকে বুঝিয়ে মানতে শিখিয়েছি অর্শকে ছাড়াই আমার চলতে হবে। তাহলে কি সেই 5 বছর আগের সাধনা আজ পূর্ণ হলো? এই অর্শ তাহলে জিনের মেয়ে। যাই হোক, আমার অর্শ তো আমার সামনেই আছে। মনে মনে ভীষণ খুশি হলাম। এভাবেই কেটে গেল 1 সপ্তাহ। সেই দিন বিকেলবেলা রূপম আমাকে ফোন করলো। ও বলল, হুজুরের কাছে গিয়েছিলাম, হুজুর একটা তাবিজ দিয়েছে, বলেছে যে ঘরে তুই জিনের সাহায্য চেয়েছি সেই ঘরে এই তাবিজটা রেখে দিলে অর্শ চলে আসবে। ওই জিনের মেয়ে আর কোনো দিন এখানে আসতে পারবে না। আমি বাসায় নিচে চলে আসি, তুই এসে তাবিজটা নিয়ে যা। আমি নিচে গেলাম রূপমের কাছে। ও তাবিজটা দিয়ে বলল, দোস্ত এটা নিয়ে ওই রুমটাতে তাড়াতাড়ি ঝুলিয়ে দে, তাহলে ওই জিনের মেয়ে চলে যাবে। ওটা মানুষ নয়, ও অশ্ব নয়, যা তাড়াতাড়ি কর। আমি রূপমকে বললাম, ঠিক আছে তুই যা, আমি সুযোগ বুঝে কাজটা করে নেব। ওকে বিদায় দিয়ে রুমে আসলাম। অশ্ব জিজ্ঞাসা করলো, কে এসেছিল? আমি বললাম, কেউ না, তুমি তোমার কাজ করে যাও। অশ্ব রান্না বাড়া চলে গেল। আমি বারান্দায় এসে দাঁড়ালাম, দেখলাম রূপমের রিক্সা করে চলে যাচ্ছে। আমি মৃদু হেসে তাবিজটা নিচে ফেলে দিলাম। রূপমের ফোন নাম্বারটা ব্ল্যাক লিস্ট করলাম। রান্নাঘর থেকে কিছু পোড়ার গন্ধ আসছে। আমি চেঁচিয়ে বললাম, অর্শ, এখনো কি ঠিক তোমার রান্না করতে শিখোনি তুমি? রে, তোমাকে নিয়ে আর কোথায় যে যাব? অর্শ হেসে বলল, এসো তুমি শিখিয়ে দাও। আমি মৃদু হেসে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। বাড়িয়ে আমি কি আর অর্শকে দেখতে পেলাম না। এতদিনের সাধনা, এতদিনের স্বপ্ন সব যেন মিঠে গেল। আমি রান্নাঘরে গিয়ে অর্শকে আর ওভাবে পেলাম না। আমি অর্শর অপেক্ষায় থাকলাম। গেছে ছোট্ট এই গল্পটা। কেমন লেগেছে জানি না। তোমাদের কমেন্টস, তোমাদের ছোট্ট কমেন্টস, ভালো কমেন্টস, মন্দ কমেন্টস, সেই কমেন্টসগুলোকে আমার গল্প বানানোর স্পিডটা বাড়িয়ে দেয়। তো আমি আশা করব, আমি ছোট্ট একটা ভূতের গল্প ইউটিউবার, আমি চেষ্টা করব তোমাদেরকে সুন্দর ভৌতিক গল্প উপহার দিতে, যদি তোমাদের অনুপ্রেরণা ভালোবাসা থাকে। তাই তোমাদের একটা কমেন্টস, তোমাদের একটা ভালো মন্দ কমেন্টস, সব কিছু মিলিয়ে আমাকে নতুন গল্প বানানোর জন্য আমার প্রচেষ্টা আরও বাড়তে থাকবে। সো
যে যেখান থেকে গল্পটা শুনছো চ্যানেল সাবস্ক্রাইব করে একটা কমেন্টস, লাইক, শেয়ার যাই করো একটা কিছু করো, তাহলে আমি কৃতার্থ থাকবো। ভালো থেকো, ভালো রেখো। নমস্কার, আল্লাহ হাফেজ।